নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল টেল। এখন ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনারা জানতে চাইছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন, আশা দেখিয়েও কেন প্রতিহত করলেন। প্রধানমন্ত্রী এবার কি করতে চলেছেন পাকিস্তানকে সবক শেখানোর জন্য, সেটাই বিশ্লেষণ করব আজ। দেখুন, সবার আগে বুঝতে হবে আজকের পরিস্থিতি ৭১-এর পরিস্থিতির মতো। পাকিস্তানের বিরুদ্ধে একটা সবক শেখানোর মতন অ্যাকশন তিনি নেবেন, কিন্তু কবে নেবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তরটা খুব সহজ। দেখুন, আপনি আপনার বাড়িতে যদি কারো বিয়ের অনুষ্ঠান হয়, কতদিন সময় লাগে? মিনিমাম ৬ মাস। আমাদের ভারতবর্ষে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান করতে গেলেও যদি ৬ মাস সময় লাগে, এটা তো দেশের প্রশ্ন। তাহলে সময় নেবেন না কেন? অ্যাকশন বড় হলে প্রস্তুতিটাও বড় হয়। এবারের স্ট্রাইকে স্থল সেনা, বায়ুসেনা, নৌসেনা, ৩টে সেনাকেই ব্যবহার করা হবে এবং আলাদা আলাদা ব্যবহার নয়, একসাথেই ব্যবহার করা হবে। কিন্তু সেটা ফুল স্কেল যুদ্ধের দিকে এগোবে নাকি একটা লিমিটেড স্ট্রাইকের দিকে এগোবে, সেটা কিন্তু এখনো প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে, প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে কোনোভাবে বিশ্লেষণ করা হয়নি। কিন্তু পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যাই হবে কোনো বড় ধরনেরই অ্যাকশন হবে। ভারত কোনো ফ্রন্টে এক চুল পাকিস্তানকে জায়গা দিচ্ছে না। আপনারা দেখতে পেয়েছেন যে ২২ তারিখ যখন এই পেহেলগামের ঘটনাটা ঘটলো, তারপর থেকেই বৈঠকের পর বৈঠক হচ্ছে। এই বৈঠক লোক দেখানো নয়, মিডিয়ার জন্যও নয়। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা করেন, দেখান উল্টোটা। তিনি যখন দেখাচ্ছেন পরের পর মিটিং হচ্ছে, তার মানে সিদ্ধান্ত কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে। এখন শুধু বাকি যারা আছেন স্টেক হোল্ডার্স, তাদেরকে কনফিডেন্সে নেওয়ার পালা। ঠিক সেই কারণে রাহুল গান্ধীকেই তিনি ডেকে পাঠিয়েছেন, তার সঙ্গে কথা বলেছেন। পরে মিডিয়াতে জানানো হলো যে সিবিআই ডিরেক্টরের বিষয়ে আলোচনা হয়েছে। দেখুন, এর আগে সিবিআই এর ডিরেক্টরের বিষয়ে আলোচনা করার জন্য রাহুল গান্ধীকে ডেকে পাঠানোর কোনো মানে হয় না। রাহুল গান্ধী নিজে বেশ কয়েকটা মামলায় অভিযুক্ত রয়েছেন, ফলে তাকে সিবিআই ডিরেক্টর কে হবে, আপনার পছন্দের লোক না অপছন্দের লোক, এই গালগল্প আমরা কেউই বিশ্বাস করছি না। কিন্তু এটা তো ঠিক যে বড় ধরনের পাকিস্তানের বিরুদ্ধে যদি আমরা কোনো অ্যাকশনের দিকে যাই, তাহলে বিরোধী দলনেতাকে কনফিডেন্সে নেওয়াটা একজন প্রধানমন্ত্রীর রাজনৈতিক কৌশল এবং দায়িত্বও বটে। আবারও বলছি, ৭১-এর ঘটনার সঙ্গে যদি আমরা দেখি, ৭১-এর সময়ও অটল বিহারী বাজপেয়ীকে ইন্দিরা গান্ধী কিন্তু কনফিডেন্সে নিয়েছিলেন। এটাই ভারতের রীতি। অতীতে জওহরলাল নেহরুও ৬২-৬৫-র সময় যখন ঘটনাগুলো পরপর ঘটছে, তখন জওহরলাল নেহরু হোক, লাল বাহাদুর শাস্ত্রী হোক, এরা কিন্তু কনফিডেন্সে নিয়েছিলেন বিরোধী দলনেতাদের। এবং আপনি যদি কার্গিলের সময় দেখেন, তখনও কিন্তু বিরোধী দলনেতা হিসেবে সোনিয়া গান্ধীকে কনফিডেন্সে নেওয়া হয়েছিল, বিরোধী দলের নেত্রী হিসেবে। সে জায়গায় দাঁড়িয়ে বিষয়টা কিন্তু খুব গোলমেলে ঠেকছে। আমি প্রথম থেকে বলছি যে যতগুলো অ্যাকশন হয়েছে তার মধ্যে সিন্ধু জল চুক্তি সবচেয়ে বাতিল করে দেওয়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছে ভারত সরকার। কেন বলেছি এই কথাটা? তার কারণ হচ্ছে আপনারা জানেন যে ঝেনাবের যে জল, চেনাব, সেই চেনাবের জলও ভারত আটকে দিয়েছে। ৬টা নদীর মধ্যে ৬টা নদীতেই জল আটকানোও হবে, জল ছাড়াও হবে। জল আটকে প্রয়োজন মতো ওখানে যাতে একেবারে খরার পরিস্থিতি হয় সেটাও করা হবে, একই সঙ্গে বন্যার পরিস্থিতিও করা হবে। দুতরফা ক্ষতি হবে এবং সময় মতো এর জবাব দেওয়া হবে। অনেকেই বলছেন যে এই ৬টা নদ বা নদীর উপরে সব মিলিয়ে এখনো বাঁধ তৈরি হয়নি। বাঁধ তৈরির কাজে প্রস্তাব যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই অগ্রগতি হয়েছে, তার ক্লিয়ারেন্স সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে এটা নিয়ে আমাদের কোনো ভ্রমে থাকার কোনো কারণই নেই। আর রইল পাকিস্তানের সঙ্গে রিটালিয়েশনের কথা। একটা বড় ঘটনা ঘটাতে গেলে যে প্রস্তুতির কথা বলেছিলাম, প্রস্তুতি কিন্তু দুতরফেই আছে। পাকিস্তানের তরফে নেই এমনটা নয়। পাকিস্তানের ৬টা কার্গো প্লেন C-130 যে হারকিউলিস ল্যান্ড করলো, বলা হলো ফুয়েলিং। ঠিক তারপরেই এখন তুর্কির একটা রণতরী পাকিস্তানের কোস্টে গিয়ে ভিড়েছে। পরপর ঘটনাগুলি অ্যানালিসিস করলে বোঝা যাবে যে ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে। তুর্কির রণতরী তেল ভরার জন্য আর অন্য কোনো জায়গা পায়নি, এই গালগল্প দিলে কেউ বিশ্বাস করবে না।
আর এই কারণেই বলছি ৭১-এর মতন পরিস্থিতি, সময় নিয়ে ভারত প্ল্যান করে ঘটনাটা ঘটাবে, কিন্তু কত দূর অবধি যাবে সেটা কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না, কেউ আন্দাজও করতে পারছেন না। তবে এই আন্দাজ সকলেই করতে পারছেন যে স্ট্রাইকটা দুটো জায়গায় কনফার্ম আছে, এক হচ্ছে বলুচিস্তান আর এক হচ্ছে পিওকে। এইবারের যে প্রচেষ্টাটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করছেন সেটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এর আগে উরিতে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো, এর আগে বালাকোটে যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো, পরপর যখন ঘটনাক্রমগুলো ঘটছে, তাতে ভারত সরকার বুঝে গেছে যে এই ধরনের অ্যাকশনের যে রিপারকেশন সেটা খুব স্বল্প মেয়াদী। কিছুদিন পাকিস্তান ভদ্রভাবে থাকে, তারপর পাকিস্তান আবার তার বেয়াদপি শুরু করে, একদম দুষ্টু বাচ্চার মতন। কিন্তু এইবার সেই পাড়ার দুষ্টু বাচ্চাটাকে সবক শেখানোর সময় এসেছে, যাতে এই দুষ্টু বাচ্চাটা আর কোনোদিনও ভারতের দিকে আঙুল না দেখাতে পারে। ৭১-এর পর আপনারা ৯৩,০০০ সৈন্যর পাতলুন নামানোর পরে কি অবস্থা হয়েছিল, কতদিন শুধরেছিল সেটা আমরা জানি। ইন্দিরা গান্ধীর এটা যেমন বড় সাফল্য, তেমনই সিমলা চুক্তি করার পর যে ব্যাকফুটে ভারত গিয়েছিল সেটা একটা বড় বিফলতা। এবার সেই জায়গাটাকে সবক শেখানোর সময় এসেছে, সেই ইতিহাস থেকে ভুল শুধরানোর সময় এসেছে এবং সেই শুধরানোর চেষ্টাটাই করা হচ্ছে। পাকিস্তান এবার যদি দুই টুকরো হয়ে যায় তাহলে পাকিস্তান কিন্তু আর ২০-৩০ বছর পাকিস্তানের হাতে কি থাকবে, শুধু পাঞ্জাব আর সিন্ধ খানিকটা, যদি ভারত সরকার রেহাই রহম করে। পিওকে আর যদি চলে যায় বালুচিস্তান, সিন্ধ আর পাঞ্জাব, এইটুকু নিয়ে পাকিস্তান আর ভারতকে চোখ দেখানোর পরিস্থিতিতে অর্থনীতিতে থাকবে না। কিন্তু আবারও সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তাহলে সময় নিচ্ছেন কেন? যুদ্ধ হলে যে কষ্টটা হয়, সেই অর্থনীতির খরচটা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানেন যে অর্থনীতির উপরে কত প্রভাব হবে, সেই প্রভাব কিভাবে মোকাবিলা করা হবে সেগুলোও কিন্তু ভাবা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, দুটো রাষ্ট্রই, আবারও বলছি, নিউক্লিয়ার স্টেট। কেউ কারো উপরে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে না এই গ্যারান্টিও যেমন দেওয়া যায় না, আবার রাশিয়া ইউক্রেনের ওয়ার থেকে আমরা শিক্ষা পেয়েছি যে নিউক্লিয়ার স্টেট হওয়া সত্ত্বেও, এক পক্ষ নিউক্লিয়ার স্টেট হওয়া সত্ত্বেও কিন্তু তারা ব্যবহার করেনি, দীর্ঘমেয়াদী লড়াই হচ্ছে। কারণ নিউক্লিয়ার ওয়েপন এটা হচ্ছে একটা ব্রহ্মাস্ত্রের মতন, এটা একবার মেরে দিলে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এবং ক্ষতিটা কিন্তু, যেহেতু দুপক্ষ এখানে নিউক্লিয়ার স্টেট, দুজনেই কিন্তু দুপক্ষের উপরে নিউক্লিয়ার ধামাকাটা করে দিতে পারে। এবং সেটা করলে কত বছর সেই দেশ অর্থনীতিতে পিছিয়ে যাবে, কত বছর তার এফেক্ট হবে, আমরা সকলেই কিন্তু হিরোশিমা নাগাসাকির ঘটনা থেকে বুঝতে পারি। আর এবারের হলে এটা ঠিক পাকিস্তান একেবারে নকশা থেকে মুছে যাবে। ভারত যত বড় রাষ্ট্র, পাকিস্তান একটা দুটো স্ট্রাইক করার পরেই যে কাউন্টার রিটালিয়েশনটা হবে, সেই রিটালিয়েশন সহ্য করার মতন ক্ষমতা পাকিস্তানের থাকবে না, সেটাও কিন্তু তারা জানে। এবার ঘটনা হচ্ছে ৭১-এ যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধটা হলো, তখন কিন্তু দুপক্ষের কাছে নিউক্লিয়ার টেকনোলজি থাকলেও নিউক্লিয়ার ওয়েপন ফায়ার করার ক্যাপাসিটি ছিল না, কিন্তু এই সময় আছে। আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে চীনের ভূমিকা। আমরা স্পষ্টভাবে জানি যে চীন যুদ্ধের মধ্যে যাবে না, কিন্তু পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করবে, অন্যান্য তুর্কি সহ বেশ কয়েকটা দেশ অস্ত্র দিয়ে সাহায্য করবে। এবার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফার্স্ট স্ট্রাইকটা কে করবে। যেই ফার্স্ট স্ট্রাইক করবে তার উপরে কিন্তু একটা আন্তর্জাতিক চাপ আসবে, সেটা আমরা সকলেই জানি। তার জন্যই কিন্তু ধীরে 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 আবহাওয়াটাকে গরম করা হচ্ছে, এবং তার জন্যই কিন্তু ভারতবর্ষ ভিতরে 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 পরিকল্পনা করছে। একেবারে বলে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যকে যে মক ড্রিলের জন্য যুদ্ধের মতন পরিস্থিতি হলে কিভাবে প্রস্তুত থাকবো আমরা, সেই বিষয়টা আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। পাশাপাশি সেই সজাগ থাকতে গেলে যে আরো কয়েকটা কাউন্টার মেজার্স আছে সেগুলো কিন্তু নিতে হবে, আর সেগুলো নেওয়ার জন্য প্রধানমন্ত্রী কিন্তু সময় নিচ্ছে। এবার ফার্স্ট স্ট্রাইক কিভাবে হবে, কখন হবে, সেটা কিন্তু মাত্র প্রধানমন্ত্রীই জানেন। আমরা কিন্তু অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি, কিন্তু আলটিমেটলি কি হবে সেটা কিন্তু সময় বলে দেবে। ২২ তারিখ ঘটনাটা ঘটেছে, আজকে যখন ভিডিওটা রেকর্ড করছি তখন অলরেডি ৬ তারিখ পার হয়ে গেছে। বুঝতে পারছেন, ওদিকে ৮ এদিকে ৬, প্রায় এক পক্ষ পার, তারপরেও সময় নেওয়া হচ্ছে। আর এবার দেখার ঠিক সেই সময়টা কখন আসে। কিন্তু আরেকটা বিষয়, যদি এবার শুধুমাত্র পর্বতের মুশিক প্রসব হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রীর ফেস লস হবে, ফলে অ্যাকশন না নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু পার পাবেন না, এটাও কিন্তু বলা বাহুল্য।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, পাশাপাশি জয়েন বাটন ক্লিক করে আমাদের অর্থনৈতিক সহযোগিতা করতে পারেন। আগামী পর্বে ফের দেখা হচ্ছে। ভালো থাকবেন।